আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ের সাংবাদিকদের একথা বলেন। আর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে সংস্থাটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী বছরের শুরুতে নির্বাচন সুষ্ঠু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রাথমিকভাবে তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা, স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অপতথ্য রোধে বেশ কিছু পদক্ষেপ নেবে। নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা শেষে মাইকেল মিলার বলেন, নির্বাচনের কার্যকরী পরিবেশ তৈরিতে কারিগরি সহায়তাও দেবে ইইউ। আমরা এখানে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার কথা বলতে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে 40 লাখ ইউরো দেবে। এখানে আমি একা নই, ইউ পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সদস্যরাও এসেছেন। তারা নির্বাচন নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, কারণ আমরা চাই পর্যবেক্ষণ, ভোটারদের সচেতনতা ও শিক্ষা ও প্রশিক্ষণ দিতে। আমরা মনে করি ইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অগ্রাধিকারমূলক। সাংবাদিকদের তিনি আরও জানান, সেপ্টেম্বরে একটি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে পরিবেশ ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করবে। সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারা। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর কথা শুধু রাজনৈতিক বলে মন্তব্য করেন উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় তার দল। সন্ধ্যায় থাইল্যান্ডের 7 দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে সেটা তাদের দলের ব্যাপার। ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেছেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হোক, এটাই সবার প্রত্যাশা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে বিঘ্নিত হয়। মাঠের রাজনীতিতে অনেকেই অনেক কথা বলছেন, তবে বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন, তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলাই জাতীয় সনদের খসড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা এবং প্রস্তাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেমন, এই সনদের বিষয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, অথচ সংসদের ভেতরের আলোচনা এবং নির্বাচন কমিশন কর্তৃক সীমানা পুনর্নির্ধারণ ছাড়া সকল বিষয়ে প্রশ্ন করা যাবে। আর যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার। সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেগুলোর ক্ষেত্রে তো বিএনপি তার বক্তব্য স্পষ্ট করে বলেছে। নির্বাচনের আগে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়া সহ 3 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে রাজধানী বাইতুল মোকাররমের সামনে দলটির ডাকা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ দাবি জানান। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই দ্রুত নির্বাচন চায়। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। যদি কোনো অশুভ চক্র আবারও ফ্যাসিস্ট হবার পায়তারা করে, তাহলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতারা। সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই, জনগণ বলছে।
এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিনিস হওয়ার হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি কথা জানান। সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। আর এই কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন সেনাপ্রধান। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোতে আজ ছিল শেষ দিন। এদিন 93 জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন আর জমা দিয়েছেন 106 জন। 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন প্রার্থী। এদিকে নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। আর ফর্ম জমা দিতে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। সেলিম মালিকের রিপোর্ট। যতদিন গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ছাড়াও ভিপিজিএস সহ নানা পদে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বিশেষায়িত পুলিশ থাকবে আমাদের ক্যাম্পাসের, যারা এর শৃঙ্খলার দায়িত্বে থাকবে। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্র দল, যদিও দলটির কেউ কেউ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি। পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তোলে ছাত্র সংগঠনটি। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, কারো চাপের মুখে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হতে দেবে না প্রশাসন। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের আমরা কোনো খবর নিউজ পাইনি। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। এদিকে শেখ তাসনিম আফরোজ এমিকে ভিপি ও মেঘমল্লার বসুকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে। বুধবার বিকেল 5টা পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেবার সময়সীমা 21 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতেই কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 এবং হল সংসদের জন্য 155 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 2 দিনে মোট 328 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে, জমা দিয়েছেন 4 জন। পরের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 21 থেকে 24 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট পর্যন্ত প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মাত্র 5.5 ঘন্টায় একই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 3 জন আসামি জবানবন্দি নেয় রাষ্ট্রপক্ষের প্রতি প্রশ্ন তুলেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ তৃতীয় দিনের শুনানি হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং আসামি পক্ষের আংশিক শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান। শুনানির সময় তিনি আদালতে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মিজানুর রহমানের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হওয়া 2 মামলায় একই সাক্ষ্য দেওয়ার বিষয়টি তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ 17 জন কর্মকর্তার সম্পদের হিসাব দাখিলের আদেশ দিয়েছে দুদক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। রাজধানীর সেগুনবাগিচে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এই তথ্য জানিয়েছেন। গত জুলাই মাসে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। ওই সময় দুদকে জমাকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কিছু অসাধু কর্মকর্তা কর এবং শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ফলে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকায় নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বঙ্গভবনের সাক্ষাৎকালে হাই কমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের উপর গভীরভাবে প্রথিত এবং পাকিস্তানের পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব এবং সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে আগ্রহী। হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। 260 কোটি 77 লাখ টাকা ঋণ খেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন আদেশ দিলেও আজ বিষয়টি নিয়ে জানাজানি হয়। আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলী শাখা থেকে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকের বন্ধকির সম্পদ নিলামে কেউ কিনতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 2016 সালের 15 মে রাজধানী খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে আটক করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওই বছরই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত বছরের 20 আগস্ট তিনি মুক্তি পান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং কর্মচারীদের উপর হামলার ঘটনার স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নেতা হুসাইন আল সুহানকে গ্রেফতার করা হয়েছে। এরপর কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে নগর ভবনের সামনে থেকে ছাত্রলীগ নেতা সুহানকে গ্রেফতার করা হয়। এরপরই কাজে ফিরেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারীরা। অন্যদিকে সুহানকে গ্রেফতারের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এর আগে স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এই আন্দোলন করছে। গত রোববার হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলনে নামে। একই সময়ে ছাত্র জনতা হাসপাতালের প্রধান গেটে অবস্থানকালে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তখন ছাত্র জনতার ছোড়া ইটে একজন চিকিৎসক আহত হন। লুটপাট থেকে বাদ যায়নি সিলেটের কোম্পানিগঞ্জের উৎমাছড়া পর্যটন কেন্দ্র। আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে লুটের পর মজুত করা প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজেপি। একই দিনে জৈন্তাপুরের শ্রীপুরে আনুমানিক 20,000 ঘনফুট পাথর এবং 28,000 ঘনফুট বালু জব্দ করে প্রশাসন। বিজেপি জানায়, গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুত করে আসছে। সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির অংশ হিসেবে দুপুরে এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজবুল হক। এর আগে সকালে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে জব্দ করা প্রায় 20,000 পাথর পুনর্স্থাপন করে প্রশাসন। জব্দকৃত প্রায় 28,000 ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের এসি ল্যান্ড, পুলিশ এবং বিজিবি সদস্যরা।
জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ১.৫ বছর আগে পণ্যবাহী জাহাজের পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ হলেও অনিশ্চয়তা কাটছে না রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড এবং নৌবন্দর কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েনের কারণে পূর্ণাঙ্গ নৌবন্দর চালু হচ্ছে না বলে দাবি করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বন্দরটি চালু হলে আমদানি রফতানিতে খরচ অনেক কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সাজুর রিপোর্ট। গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়। নদীপথে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের সাথে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। ফলে কম খরচে ভারতীয় পণ্য আনা নেওয়ার সুযোগ হওয়ায় আশাবাদী হন আমদানি রপ্তানিকারকরা। তবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের ভবিষ্যৎ। ৪৫ টন পাথর আর 10টা গাড়ির ওজন, এই 55 টন যখন এই রাস্তাতে যাবে, রাস্তা অতি তাড়াতাড়ি ড্যামেজ হবে। এইটা কেন যে জানি না, আমাদের সুনজরে কেন আসে না। যতগুলো সংস্থা আছে তাদেরকে একত্রিত হয়ে যেখানে বৈদেশিক মুদ্রা এখানে সাশ্রয় হবে, সে কাজটা কেন করছে না, এটা আমার এখনো জানা নাই। কয়লা, পাথর এবং ফ্লাই অ্যাশ আমরা সোনামসজিদ চাইতে কমপক্ষে 4 থেকে 500 টাকা পার টনে কম খরচে আমরা আমদানি করতে পারবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সুলতানগঞ্জ নৌবন্দর নিয়ে ইতিবাচক মত দিলেও সাড়া দিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। তবে নৌ পরিবহন উপদেষ্টা বন্দরটি পরিদর্শন করে এনবিআর এর সাথে টানাপোড়েন হবে না বলে আশ্বাস দিয়েছেন। আমাদের রাজস্ব বোর্ডও খুবই পজিটিভ, সম্মিলিতভাবে কাস্টমসকে নিয়ে কিভাবে কাজগুলা সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করব। বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে, যদি থাকেও ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। সুলতানগঞ্জ নৌবন্দরটি চালু হলে একদিকে যেমন পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমে যাওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে স্থানীয়ভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে 42 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম কুমিল্লা ওয়ারিয়র্স। লন্ডনের 7 কিংস পার্কে ফাইনালে অংশ নেন মোসাদ্দেক, সাব্বির, আকবর সহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক সহ অসংখ্য অনুরাগী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম কুমিল্লা ওয়ারিয়র্সের শিহান। ফুটবল। চলতি মাসের শেষে উদ্বোধন হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাফুফে এই প্রতিযোগিতা জুলাই শহীদদের উৎসর্গ করেছে। 64 জেলার সিনিয়র ফুটবলারদের নিয়ে 3 মাস ব্যাপী এই টুর্নামেন্ট চলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। 8টি প্লটে শহীদদের নামে উৎসর্গ করে 8টি ডিভিশনে 8টি প্লট তৈরি হবে। 64টা ডিস্ট্রিক্ট খেলবে। আমরা এই শহীদদেরকে উৎসর্গ করেই এই 8টি প্লট তৈরি করেছি এবং জুলাই ফাউন্ডেশনের থেকে আমরা এই প্লটের নামগুলো অনুমোদন নিয়েছি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।